মেট্রোর কাজের জন্য বন্ধ শিয়ালদা উড়ালপুল। বন্ধ থাকবে শিয়ালদা ফ্লাইওভারের একাংশ 2রা অক্টোবর সকাল 6টা থেকে 5 অক্টোবর এবং 6টা থেকে বন্ধ থাকছে এপিসি রোড এবং এমজি রোড ক্রসিং। বন্ধ থাকবে শিয়ালদা ফ্লাইওভারের একাংশ 2রা অক্টোবর সকাল আমাদের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাব সোমরাজের সঙ্গে কথা বলার জন্য। সোমরাজ, জানতে চাইবো এই ফ্লাইওভার তো বন্ধ থাকবেই, সেক্ষেত্রে বিকল্প কি রাস্তা থাকছে এবং মূলত মেট্রো টানেল তৈরি হবে তার জন্যই এটা বন্ধ থাকছে, সেক্ষেত্রে কিভাবে কাজ হবে জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো সৌমাদিত্য, শিয়ালদা ফ্লাইওভারের একাংশ মূলত বন্ধ রাখা হচ্ছে আগামী 2রা অক্টোবর সকাল 6টা থেকে 5ই অক্টোবর সকাল 6টা পর্যন্ত। কিন্তু একাংশ বলতে গেলে যে অংশগুলি খোলা থাকবে, যেমন ধরো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এপিসি রোডের ওপর, অর্থাৎ এপিসি রোড মহাত্মা গান্ধী রোড ক্রসিং খোলা থাকছে। এক্ষেত্রে যে বাসগুলি মূলত শ্যামবাজার থেকে মূলত মহাত্মা গান্ধী রোড ধরবে সেই বাসগুলি যেতে পারবে, সেই অংশটি শিয়ালদা ফ্লাইওভারে সেই অংশটি খোলা থাকছে। অন্যদিকে বেলেঘাটা মেন রোড এজেসি বোস রোড ক্রসিং, এই ক্রসিংটিও খোলা থাকছে। অর্থাৎ বেলেঘাটা থেকে বেলেঘাটা মেন রোড ধরে যে সমস্ত বাস মৌলালির দিকে যাবে সেই সমস্ত বাসগুলি যেতে পারবে। তাহলে কোন জায়গাটি বন্ধ হচ্ছে? বন্ধ হচ্ছে মূলত এই এজেসি বোস রোড ক্রসিং এবং এপিসি রোড মহাত্মা গান্ধী রোড ক্রসিং এর যে মধ্যবর্তী অংশটি, সেই মধ্যবর্তী অংশটি মূলত বন্ধ রাখা হচ্ছে, যার জন্যই বলা হচ্ছে শিয়ালদা ফ্লাইওভারের একাংশ বন্ধ রাখা হচ্ছে। এর ফলে মূলত যে বাসগুলি একদিকে যেমন শ্যামবাজার থেকে মৌলালির দিকে যাবে সেই বাসগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। কোথা থেকে ঘোরানো হবে? প্রথম পয়েন্ট করা হয়েছে মানিকতলা থেকে বাসগুলি সেন্ট্রাল এভিনিউ ধরে, অর্থাৎ মানিকতলা থেকে সেই বাসগুলি ডান দিকে নিয়ে গিয়ে গিরিশ পার্ক হয়ে সোজা সেন্ট্রাল এভিনিউ ধরে ঘুরে চলে যাবে। অন্যদিকে দ্বিতীয়ত রাজাবাজার থেকেও ঘুরতে পারবে, কিন্তু রাজাবাজারটাকে অপশনাল হিসাবে রাখা হয়েছে, মানিকতলাটাকেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে শিয়ালদা ট্রাফিক গার্ড। অন্যদিকে আবার যে সমস্ত বাসগুলি মৌলালি থেকে শ্যামবাজারের দিকে যাবে সেই বাসগুলির ডাইভারশন মূলত 3টি পয়েন্ট করা হয়েছে। একটি পয়েন্ট হচ্ছে ধর্মতলার কেসি দাস, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মৌলালি, তৃতীয় পয়েন্ট হচ্ছে এক্সাইড। কেন আমরা জানি যে এক্সাইড থেকেও প্রচুর বাস এসে শ্যামবাজারের দিকে যায়, বিভিন্ন রুটের বাস। ধর্মতলার কেসি দাস থেকেও অনেক রুটের বাস শ্যামবাজারের দিকে যায়। আবার মৌলালি হয়েও যে বাসগুলি মূলত ধরো যে এই যে এক্সাইড বা ধর্মতলা কেসি দাস, সেগুলি মৌলালি হয়ে মূলত শ্যামবাজারের দিকে যায়। ফলত 3টি জায়গা করা হয়েছে। মৌলালি থেকে কিভাবে ঘোরানো হবে? মৌলালি থেকে সোজা সিআইটি রোড ধরে বাসগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে বাইপাস হয়ে। অন্যদিকে কেসি দাসের সামনে থেকে সেন্ট্রাল এভিনিউ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এক্সাইডের সামনে থেকে সোজা পার্ক সার্কাস হয়ে সোজাসুজি তারা বাইপাস ধরবে। অর্থাৎ এইভাবেই গোটা ডাইভারশন পর্বটি করা হয়েছে। কিন্তু যেহেতু এক্ষেত্রে 2টি অংশ অর্থাৎ এপিসি রোড এবং মহাত্মা গান্ধী রোড ক্রসিং খোলা রাখছে, বেলেঘাটা মেন রোড এজেসি বোস রোড ক্রসিং খোলা থাকছে, ফলত ডাইভারশন হলেও সেই ডাইভারশনের ক্ষেত্রে খুব একটা বেশি যে সমস্যার পরিস্থিতি তৈরি হবে তা নয়। কেননা অনেকগুলি বাসই মূলত ধরো শিয়ালদা ফ্লাইওভারের উপর দিয়ে ডান দিকে চলে যাচ্ছে মহাত্মা গান্ধী রোডের দিকে, ফলত সেক্ষেত্রে যে সমস্ত বাস মহাত্মা গান্ধী রোডের দিকে যায় তাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। বেলেঘাটা মেন রোড থেকে যে সমস্ত বাস মৌলালির দিকে যাচ্ছে তাদের ক্ষেত্রেও খুব একটা সমস্যা হবে না। সমস্যা হবে শুধুমাত্র যে বাসগুলি শ্যামবাজার থেকে সরাসরি মৌলালির দিকে যাচ্ছে, অর্থাৎ শ্যামবাজার থেকে যে সমস্ত বাস ধর্মতলা বা এক্সাইডের দিকে যাচ্ছে সেই সমস্ত বাসগুলির ক্ষেত্রেই ডাইভারশন হবে। এইভাবেই গোটা ডাইভারশন পর্বটিকে সাজিয়েছে শিয়ালদা ট্রাফিক গার্ড। একদমই, তবে সেটা খুব বেশি দিনের জন্য নয়, 2 থেকে 5 অক্টোবর পর্যন্ত কিন্তু এই শিয়ালদা ব্রিজ ফ্লাইওভার বন্ধ থাকবে। হাঁটার উপায় নেই, ফুটপাতে দোকান, রাস্তায় বাজার। কলকাতা পুরসভার 14 নম্বর ওয়ার্ডে পথ গিয়েছে চুরি। থতমত মানুষজন রাস্তায় নেমে ভীষণ জব্দ। কোন পথে যে চলি, কারণ রাস্তা যেন চক্রবহ, আর অভিমন্যু পথ চলতি মানুষ। কলকাতা পুরসভার 14 নম্বর ওয়ার্ড উল্টোডাঙ্গার মাঠ বাজারে ফুটপাত তো কোন ছাড়, রাস্তাও চুরি হয়ে গিয়েছে বিলকুল। পথের দখল নিয়েছে বাজার। কথায় বলে জোর যার মুলুক তার।
মাঠ বাজারে রোয়াব ব্যবসায়ীদের। বাড়ি থেকে বেরোলেই রেহাই নেই, হাঁটতে গেলে হোঁচট, ঝুড়ি কিংবা ঝাঁকায় ঠক্কর। রাস্তার উপরেই ফুটপাত, তারপর রাস্তা ক্রমশ অকুপাই করছে, এবার এখন ভ্যানে, এবং এখানে গাড়ি নিয়ে বেরোনো খুবই দুরূহ ব্যাপার। রাস্তাটা তো করেছে হাঁটা চলার জন্য, তাতে যদি দেখুন 14 বার বাইক যাচ্ছে, সবাই ধাক্কা খাচ্ছে, এই করছে। রাস্তা জুড়ে আপনি এই মাথা থেকে ও মাথা অব্দি দেখুন, রাস্তা জুড়ে বাজার। ফল থেকে সবজি, রকমারি দোকানের সারি, বস্তা, ত্রিপল, পলিথিনের ছড়াছড়ি। দড়ি দরা সামলে হাঁটবেন কি করে মানুষ? এমনি কোনো সমস্যা নেই। হ্যাঁ, এদিকে তো একটু সমস্যা, একটু কষ্ট হচ্ছে তো। কেউ উঠতে বলে, তার পার্টির লোক যদি বললো উঠতে, এখন পিছিয়ে যাচ্ছে, চাপ হয়ে গেল, তখন আবার পিছিয়ে সরে যায়। আশপাশে আবাসন রয়েছে অনেকগুলো। আপদে বিপদে অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়ি আসবে কি করে? কেন এভাবে রাস্তায় জবরদখল? আজ 30 বছর 40 বছর ধরে দেখছি, অসুবিধা হচ্ছে না। দেখছি আমরা কি করা যায় না করা যায়, পরিকল্পনা নিয়েছি অনেকভাবে, অনেক চিন্তা ভাবনা করে। পুরসভা কি করছে? আমাদের তরফ থেকে পুরো নজরদারি আছে। আমাদের বিকল্প অনেকগুলো রাস্তা আছে, মানুষের যাতে চলাফেরায় কোনো না প্রবলেম হয়, বা কোনো অ্যাম্বুলেন্স, কোনো ফায়ার ব্রিগেড, কোনো ইমার্জেন্সি গাড়ি, সব ধরনের এখানে ব্যবস্থা হয়। ফুটপাতে হকারের হাঁকডাক, রাস্তায় বাজারের হাজারো ডালা। কবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন শহরের মানুষজন? এই প্রশ্নেরই এখন উত্তর খুঁজছে উল্টোডাঙা। ক্যামেরায় সমীরণ বিশ্বাসের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। চা শ্রমিকদের জন্য পাকা বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার। উত্তরবঙ্গে গিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর। নির্দেশ দিলেন উন্নয়নের কাজে আরো গতি আনতে। উত্তরবঙ্গের চা বাগানে খুশির হাওয়া, সৌজন্যে চা সুন্দরী প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 370টা চা বাগানে প্রত্যেক শ্রমিক যাদের পাকা বাড়ি নেই তারা এই প্রকল্পের আওতায় পাবেন। 2 মাসের মধ্যে কাজ শুরু হবে এবং 3 বছরের মধ্যে এই কাজ শেষ করা হবে। এর জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। লোকসভা নির্বাচনে চা বলয়ে জমি হারিয়েছে তৃণমূল কংগ্রেস, ফলে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা চা বলয়ে জমি পুনরুদ্ধারের কাজে অনেকটাই কাজে আসবে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। উত্তরকন্যায় আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির পর্যালোচনা বৈঠক। মঙ্গলবারের এই বৈঠক থেকে একদিকে চা শ্রমিকদের জন্য প্রকল্প ঘোষণা, আর একদিকে উন্নয়নের কাজে আরো গতি আনতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। কেউ কেউ বলে এ অ্যাভয়েড করো, কাজটা ডিলে করে দাও। বি ব্লক করে দাও, কাজটা যাতে না পায় মানুষ। সি হচ্ছে কনফিউশন করে দাও, যারা কাজটা করতে চায় না। আর ডি হচ্ছে ডিলে করে দাও। অ্যাভয়েড করে, কনফিউশন করে কাজটাকে ডিলে করে দাও, ব্লক করে দাও। এটা যেন না হয়। ম্যাক্সিমাম 4 মাস নয়। তোমরা যখন এটা করেছো, তোমাদের দায়িত্ব নেওয়া উচিত। আজকে আমরা কথা বলছি সেপ্টেম্বরের লাস্টে, আমি চাই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে ইট ইজ টু বি কমপ্লিটেড। ম্যাডাম, আমি কোনো কথা শুনতে চাই না। তাতে যদি নিজেদের মাথায় করে ইট বইতে হয়, বইতে হবে। আমি সেটা বলছি, তোমার এখানে ইন্সপেক্টর রাজটা কমাও, এটা গুড গভর্নেন্সটা বাড়াও। তোমার ওখানে ইন্সপেক্টর রাজটা বেশি। আমি পুরো খোল লালচে বদলে দেবার ডিপার্টমেন্টটা সুন্দর করে অ্যাজ ইউজুয়াল অ্যাজ ইট ইজ করো। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে বিধানসভা ভোটের আগে উন্নয়নকেই অস্ত্র করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি থেকে ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিমুখী কৌশল, একদিকে উন্নয়নের বার্তা, আরেকদিকে রাজনৈতিক আক্রমণ। উত্তরবঙ্গে মমতার নিশানায় গেরুয়া শিবির, পাল্টা কটাক্ষের সুর বিজেপির গলায়। উত্তরবঙ্গ জুড়ে প্রচুর কাজ হয়েছে, কিন্তু এখন আমি দেখছি দুনিয়াটা, আপনি বেশি কাজ করলে তার মূল্য কম হয়ে যাচ্ছে, কম কাজ করে দাঙ্গা লাগালে মূল্যটা বেশি হয়ে যাচ্ছে। গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে তৃণমূলের হাত ছিল খালি। উত্তরবঙ্গের 8টি লোকসভা আসনের একটিতেও তৃণমূল জেতেনি। সামনে বিধানসভা ভোট, তার আগে উত্তরবঙ্গে হারানো রাজনৈতিক জমি ফিরে পেতে তৃণমূল মরিয়া। উত্তরবঙ্গ জুড়ে প্রচুর কাজ হয়েছে, কিন্তু এখন আমি দেখছি দুনিয়াটা, আপনি বেশি কাজ করলে তার মূল্য কম হয়ে যাচ্ছে, কম কাজ করে দাঙ্গা লাগালে মূল্যটা বেশি হয়ে যাচ্ছে। আলাপুর নেবার তুমি দায়িত্ব নিয়ে প্রচারটা কি করে করা যায় একটু দেখো। তুমি রাজীব একটু গাইডলাইন করে দাও। ঠিকই বলেছে, সবচেয়ে বেশি করা হয়েছে, অথচ যত বেশি করা হচ্ছে
তত বেশি অপপ্রচার বেশি হচ্ছে। আমার মনে হচ্ছে মাঠে নামার আগেই মুখ্যমন্ত্রী হেরে বসে আছেন, সেটা ওনার কথাতে আজকে পরিষ্কার হয়ে গেছে। নয়তো কেউ বলে যে দাঙ্গা করলেই ভালো। আজকালকার এই ভারতে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, এখনো তো অন্তত 5-6 মাস আছেন উনি, এখনই এত হতাশা, এত পরাজয়ের আর্তনাদ। মঙ্গলবার সেই উত্তরবঙ্গে দাঁড়িয়েই মমতার নিশানায় নাম না করে বিজেপি। উত্তরবঙ্গ নিয়ে দ্বিমুখী কৌশল মমতা বন্দ্যোপাধ্যায়ের। একদিকে তিনি যেমন হাতিয়ার করলেন উন্নয়নকে, ঠিক অন্যদিকে দাঙ্গার প্রসঙ্গ তুলে রাজনৈতিকভাবেও নাম না করে বিজেপিকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরা সুদীপ গুছাইতের সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি। হাথরাসে নির্যাতিতার মৃত্যুতে প্রবল অস্বস্তিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নিশানা করে আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে মহিলা কমিশন। সাধারণ মানুষের ক্ষোভ যোগী আদিত্যনাথের অস্বস্তি অনেকটাই বাড়িয়েছে। ফের নারী নির্যাতন, ফের শিরোনামে উত্তরপ্রদেশ। কখনো উন্নাও, কখনো লখিমপুর, কখনো হাথরাস। বারবার মহিলাদের উপর নৃশংস নির্যাতনের ঘটনার সাক্ষী যোগীর রাজ্য। হাথরাসে তরুণীর মৃত্যুর পরই টুইটে সরব হন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা লেখেন, উত্তরপ্রদেশে আইন শৃঙ্খলার অবস্থা ভয়াবহ। মহিলাদের জন্য এ রাজ্যে সুরক্ষা বলে কি কিছুই নেই? অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রী, এসব বন্ধ করাটা তো আপনারই দায়িত্ব ছিল। এখন আপনি কোথায়? 19 বছরের তরুণীকে জোর করে খেতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, অকথ্য নির্যাতন, হাসপাতালে মৃত্যু নির্যাতিতার। ঘটনার দায় কার? শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। हाथरस की बेटी जीवन और मौत से जूझ रही थी, संघर्ष कर रही थी, सरकार बैठकर मुखदर्शक बनी थी। आखिर सरकार ने गंभीरता से क्यों नहीं लिया? उसके इलाज की प्रॉपर व्यवस्था क्यों नहीं की? कौन है इसका जिम्मेदार? मुख्यमंत्री जी, और कितनी बेटियों के साथ इस तरह की घटना होगी? जो होएगा कानून के तहत होएगा, मगर कठोर होएगा। इसमें कोई लापरवाही सरकार की तरफ से नहीं होगी। हमारे मुख्यमंत्री जी भी बहुत दुखी हैं और पूरी की पूरी सरकार उस परिवार के साथ संवेदना प्रकट भी कर रही है। বিরোধীদের বিক্ষোভে পা মিলিয়েছেন সাধারণ মানুষ। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ চরমে। উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা তো বটেই, রাজধানী দিল্লিতেও বিক্ষোভ ছড়ায়। দিনভর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে শেম অন যোগী। কঙ্গনা রানাওয়াত টুইটে লেখেন, ধর্ষকদের প্রকাশ্যে গুলি করে মারা উচিত। এইসব ঘটনার পর আর অন্য কিছু কি ভাবা যেতে পারে? ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। গোটা দেশের কাছেই এই দিনটা লজ্জা। অপরাধ দমনে যোগী প্রশাসনের নীতি নিয়ে বহু বিতর্ক। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ঘোষণা করেছেন, গড়বড় দেখলেই চরম শাস্তি দেবে প্রশাসন। তারপরেও উন্নাওতে কুলদীপ সেঙ্গার কিংবা লখিমপুরে কল্পেশ যাদবরা একই রকম বেপরোয়া। নিউজ 18 বাংলা। হাথরাসের নির্যাতিতার দেহ সৎকারে বিতর্ক, জোর করে দেহ সৎকারের অভিযোগ। উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে অভিযোগ, টুইটে যোগী প্রশাসনকে আক্রমণ প্রিয়াঙ্কা গান্ধীর। পরিবারকে থাকতে দেওয়া হয়নি, জোর করে দেহ সৎকার করেছে পুলিশ, টুইট করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। मैम मैं अंदर नहीं आ गया सर, बस इतना सा मुझे बता दीजिए। मैं क्राइम ब्रांच में हूँ, कुछ और चल रहा है। मुझे आई डोंट नो। नहीं अभी मैं बाहर से हूँ। नहीं अभी आपने मुझे बोला कि नहीं बॉडी नहीं है। क्या है सर, बॉडी है कि नहीं है? मेरी ड्यूटी यहाँ पर है आप लोगों को इस बताने के लिए कि आप लोग आगे ना बढ़े। बस यहाँ मैं पर आगे नहीं बढ़ रही हूँ, आप मुझे बता दीजिए क्या जल रहा है। आप इस बारे में डीएम साहब से पूछना आई है। डीएम साहब से आपकी बात हुई है? डीएम साहब से बात हुई है आपकी? 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 सर ये क्या जल रहा है? डीएम साहब से बात हुई है आपकी? कितनी डीएम साहब से बात हुई है आपकी? नहीं बात नहीं सही है। सब लोग जो ड्यूटी है मैडम वही बोलूंगा मैं। मेरी भी ड्यूटी है। क्या जल रहा है? ड्यूटी आपकी बात डीएम साहब से हो चुकी है। डीएम साहब से बात हो चुकी है आपकी। डीएम साहब से बात हो चुकी है। डीएम साहब नहीं है, डीएम साहब यहाँ नहीं है। बात आपकी हो चुकी है डीएम साहब से। जो दाह संस्कार किया गया, क्या उसमें आप लोगों की, आपके परिवार की स्वीकृति थी? नहीं, अपनी मर्जी से लगाई है उन्होंने। आप लोग शोक में हैं, दुख में हैं, लेकिन ताले में बंद हैं अपने ही घर में जी। क्यों ये नौबत है? हम लोगों को डर है पुलिस वालों को, वो हमारे साथ जबरदस्ती कर रहे हैं, वो वहाँ शमशान ले जाने के लिए। हमने बोला है कि सुबह हम लगाएंगे, हमारे जो भी परिवार के लोग हैं वो बोल रहे हैं कि सुबह लगाएंगे, रात हो गई अभी। যে খবরের দিকে এবার চোখ রাখবো, জল নামছে আত্রি এবং পুনর্ভবার। গত কয়েকদিন একটানা বৃষ্টিতে নদীর জল বেড়ে যায়। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। আজ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তবে টাঙ্গনের জল এখনও বিপদসীমার উপরে।
বংশীহারি বুনিয়াদপুরের কয়েকটি এলাকা এখনো জলমগ্ন।